এদিকে আসিফ মাহমুদ ভূঁইয়া কোটি কোটি টাকা চান্দা তুলে গড়ে তুলেছে, তাই দুদকের মামলায় অবশেষে গ্রেপ্তার হয়ে গেল। কি এত টাকা কিভাবে পেল, চাঞ্চল্যকর তথ্য দেখবেন আজকের প্রতিবেদনে। তাহলে ক্ষমতা না পেতেই টাকার পাহাড় গড়ে তুলেছে, অবশেষে বাংলাদেশে ভয়াবহ অবস্থা সৃষ্টি হয়েছে আসিফ মাহমুদকে নিয়ে। তাহলে গ্রেপ্তার করার পরে কি অ্যাকশন নিতে পারে বর্তমান বিএনপি তারেক রহমান, তাই না টেনে সম্পূর্ণ দেখতে হবে। এদিকে ৭ই মার্চ থেকেই আওয়ামী লীগের ঐতিহাসিক বিজয় শুরু। বাংলাদেশে এসেই শেখ হাসিনাকে সুখবর দিলেন পল কাপুর। শেষ রক্ষা হলো না আসিফ মাহমুদের। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার কালো টাকার গোপন লকারের সন্ধান মিলল। দেখেন, এরকমই আমরা ইঙ্গিত পাচ্ছি। গোপন কালো টাকার গোপন লকারের কথা মুনতাসির মাহমুদ এখানে প্রকাশ করে দিলেন। তারই দলের একজন নেতা। যথেষ্ট তথ্যপাত্র আসিফ মাহমুদের বিরুদ্ধে মুনতাসির মাহমুদের কাছে আছে, এটা কিন্তু বোঝা যায়। শেখ হাসিনার এই হুঙ্কার প্রমাণ করছে যে তিনি এখনই হাল ছাড়তে নারাজ এবং তিনি হাল ছাড়েননি। সুদূর প্রবাসে বসেও তিনি বাংলাদেশের রাজনীতির দাবা বোর্ডে নিজের চাল চলে যাচ্ছেন। মার্চ মাসের কর্মসূচিগুলো যদি আওয়ামী লীগ সফলভাবে পালন করতে পারে, তবে তা হবে দলটির জন্য এক বড় বিজয়। ফিরে আসা সাবেক উপদেষ্টা, বর্তমান এনসিপি নেতা এবং ২৪-এর বিপ্লবের অন্যতম নায়ক জনাব আসিফ মাহমুদের রাজনৈতিক ক্যারিয়ার হুমকির মুখে, প্রায় শেষ বলা যায়। আসিফ মাহমুদ আগেই ফাঁদে পড়েছেন, তিনি আনলিমিটেড ফাঁদে আটকা আছে। আসসালামু আলাইকুম, জানিয়ে দেবো এই মাত্র হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদ। এত সময় শুনলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে বিস্তারিত। শুরুর অংশ শুনেই কিন্তু বুঝতে পেরেছেন কি এক অবস্থা হতে চলেছে বর্তমান বাংলাদেশে। তাই আমরা বিস্তারিত বলতে চাচ্ছি না, মূল ভিডিওতে নিয়ে চলে যাব। যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দেবেন। দর্শক, কথা না বাড়িয়ে চলুন আমরা লাইক দিয়ে একের পর এক ধারাবাহিকভাবে আজকের সকল আলোচিত খবরগুলো দেখে আসি। বিটকয়েনে লেনদেন এবং দুবাইতে হুন্ডিতে টাকা পাঠানো আসিফকে ধরতে হলে সবার আগে ধরতে হবে। আপনার কাছে কোনো প্রমাণ আছে? যে ব্যক্তিকে দিয়ে এই বিটকয়েনের ট্রেডিংটা করেছেন সেই ব্যক্তির সাথে আমার কথা হয়েছে, তখন তিনি আপনাদের সামনে এসে সেটা অনেক বড় একটা অ্যামাউন্ট। কিন্তু কি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া নাকি উপদেষ্টা বা সাবেক অন্তর্বর্তী সরকারের আরো কেউ আছেন যারা? তো ওই অডিওতে কিন্তু স্পষ্ট শোনা যাচ্ছে যে তিনি বলছিলেন যে আপনি 5C অর্থাৎ 5 কোটি টাকা আপনি দেন, এবং ওই ঠিকাদার যিনি ভুক্তভোগী তিনি কিন্তু ওই অডিওটি আমাদেরকে সরবরাহ করেছিলেন। জবানবন্দিটা দিলেন কেন? মানে এটা কি আসিফ মাহমুদকে ফাঁসানোর কোনো উপায়? আর মোট জমা দেখাচ্ছেন 512 টাকা, উত্তোলন হয়েছে 2 টাকা, আর বর্তমান ব্যালেন্স হচ্ছে 613 টাকা। সেখানে প্রশ্ন হচ্ছে 2 টাকা কি করে উত্তোলন করে? শাহাবুদ্দিন চুপ্পু 5ই আগস্ট পরবর্তী সময় যা যা করেছেন, আমি মনে করি সেটা দেশ এবং জনগণের পক্ষে করেছেন। যে কারণে আমি শাহাবুদ্দিন চুপ্পুর সাথে ফোনে কথা বলেছি, তাকে আমি অ্যাপ্রিশিয়েট করেছি, এবং তিনি যে আমার ফোনটা ধরেছেন এটাও তো আমার একটা সৌভাগ্য। কারণ কি, তিনি আমার ফোন না ধরলেও পারতেন, কারণ আমি তো তাকে এত অপমান করেছি 5ই আগস্টের আগে। আপনি যে নবনীতাকে তিনি বলেছিলেন নাইস এন্ড অ্যাট্রাক্টিভ ছবির নিচে, সেই নবনীতা এখন ভিডিও বানায় রাষ্ট্রপতিকে কটাক্ষ করে, কারণ নবনীতাদের সাথে আঘাত লাগার মতো কাজ করেছেন শাহাবুদ্দিন চুপ্পু। মানে তখন আপনাদের সাথে আঘাত লাগার মতো কাজ করেছিলেন, আপনারা সমালোচনা করেছেন, এখন নবনীতাদের সাথে আঘাত লাগার মতো কাজ করছেন। কারণ নবনীতারা ওই আওয়ামী লীগের দলদাস করেছেন। আমি যেটা করি, আমি আমার দেশের সাথে করি, কোনো দলের দলদাস। তিনিও বলবেন না আমি দলদাস, তিনিও বলবেন নিশ্চয়ই দেশের সাথে কাজ করেন। পিপল উইল ডিসাইড, জনগণ সেটা দেখছে। প্রশ্ন হবে লাগামহীন, জানাতে চাই এই সময়ের পালস অফ পলিটিক্স। নিজের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ মিথ্যা প্রমাণ করতে নিজের এবং পরিবারের সকলের ব্যাংক স্টেটমেন্ট উন্মুক্ত করেছেন সাবেক উপদেষ্টা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। সেখানে তার স্ত্রীর অ্যাকাউন্ট ব্যালেন্স দেখানো হয়েছে মাত্র 613 টাকা। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন উঠছে, পহেলা মে ছুটির দিনে স্ত্রীর ব্যাংক অ্যাকাউন্ট খোলা এবং অ্যাকাউন্ট থেকে মাত্র 2 টাকা উত্তোলন ইত্যাদি বিষয় নিয়ে। কিন্তু মূল অভিযোগ, আসিফ মাহমুদ বিপুল অঙ্কের টাকা বিটকয়েন বা ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে বিদেশে পাচার করেছেন। শুধু ব্যাংক হিসাব তলব করে কি আড়াল করা হবে এই গুরুতর অভিযোগ? তিনিও কি তবে পেয়ে যাবেন ক্লিন চিট? আসিফ ছাড়াও ব্যাংক হিসাব তলব করা হয়েছে রিজওয়ানা হাসান, আদিলুর রহমান সহ 4 উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খুদা বক্স চৌধুরীর। অন্যদিকে জামায়াতে ইসলামী সাবেক উপদেষ্টা রিজওয়ানা হাসান এবং খলিলুর রহমানের বিরুদ্ধে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর অভিযোগ তুলে তদন্তের দাবি জানিয়েছে। একদা প্রিয়ভাজন হলেও এখন খলিলুর রহমানকে দলটি আখ্যায়িত করছে লন্ডন ষড়যন্ত্রের নায়ক ও মীর জাফর হিসেবে। আবার কখনো বিএনপি তাকে দেশ বিরোধী বলে আখ্যায়িত করলেও এখন তাকেই দায়িত্ব দিয়েছে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের। কখনো মার্কিন নাগরিক রজার খলিল, কখনো ছোটন গ্যাংয়ের সদস্য, নানাভাবে আখ্যায়িত করা হয়েছে এই খলিলুর রহমানকে। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা খলিলুর রহমান কি তবে বহুরূপী? এসব নিয়ে কথা বলতে স্বপ্নধারা নিবেদিত পালস অফ পলিটিক্সে আমার আজকের অতিথি অনুসন্ধানী সাংবাদিক নাজমুস সাকিব। নাজমুস সাকিব, আপনাকে স্বাগত জানাচ্ছি পালস অফ পলিটিক্সে আমার আজকের আয়োজনে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে আমন্ত্রণ করার জন্য। ধন্যবাদ, আপনি যুক্ত হয়েছেন। আপনি আসলে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার নানা কর্ম অপকর্ম সম্পর্কে আপনি খোঁজ খবর রাখেন, আপনার কাছে অনেক তথ্য থাকে, আপনি অনেক মন্তব্য করেন আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেখানে সম্প্রতি তাকে নিয়ে খুব আলোচনা সমালোচনা নতুন করে উঠছে তার দুর্নীতির বিষয়, এবং তিনি নিজের দুর্নীতির যে অভিযোগ সেটি ভুল প্রমাণ করতে, মিথ্যা প্রমাণ করতে তার ব্যাংক স্টেটমেন্ট সেটি সবার জন্য উন্মুক্ত করেছেন। শুধু তারই না, তার পরিবারের সকলের ব্যাংক স্টেটমেন্ট উন্মুক্ত করেছেন। কিন্তু আমি দেখেছি যে আপনি সেটি করবার আগেই, মানে ব্যাংক স্টেটমেন্ট উন্মুক্ত করবার আগে যখন ব্যাংক স্টেটমেন্ট তলব করা হলো, তারপরেই আপনি লিখেছেন যে এটি একটি হাস্যকর ব্যাপার, এই তলব করার বিষয়টি হাস্যকর। আপনি লিখছেন, আপনাকেই কোট করে, বিটকয়েনে লেনদেন এবং দুবাইতে হুন্ডিতে টাকা পাঠানো আসিফকে ধরতে হলে সবার আগে ধরতে হবে মাহফুজ আলম ভুঁইয়াকে। এই মাহফুজুল আলম ভুঁইয়া কিভাবে সংশ্লিষ্ট, প্রথম প্রশ্ন। এবং মূল যে প্রশ্ন, যে বিটকয়েনে লেনদেন করেছেন, ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে লেনদেন করেছেন, মানে এরকম অভিযোগ এছাড়াও আমি শুনেছি। এই বিষয়ে আপনার কাছে কোনো প্রমাণ আছে? মানে কেন আপনি বলছেন এটা বিটকয়েনের বিষয়টি?
আমি বলছি এই কারণে, কারণ তিনি যে ব্যক্তিকে দিয়ে এই বিটকয়েনের ট্রেডিংটা করেছেন সেই ব্যক্তির সাথে আমার কথা হয়েছে এবং সঙ্গত কারণেই তিনি তার নাম পরিচয় প্রকাশ করতে চাচ্ছেন না। কিন্তু আমি মানে এটা নিশ্চিত হয়েছি এবং আমার পাশাপাশি আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে যখন আসিফ মাহমুদ উপদেষ্টার দায়িত্বে ছিলেন তখনই কিন্তু ইশরাক তিনি কিন্তু বলেছিলেন, কারণ তখন ইশরাক হোসেনের সাথে তার একটা কিন্তু দ্বন্দ্ব চলছিল নানা কারণে, এবং ইশরাক হোসেন কিন্তু তখন প্রথম এই বিষয়টা সামনে এনেছিলেন যে এরকম বিটকয়েনে সে লেনদেন করে। এবং ইশরাকের ওই মন্তব্যের পরেই কিন্তু আমি এই বিষয়টা নিয়ে আরো অনুসন্ধান করার চেষ্টা করি যে আসলেই যেহেতু ইশরাক তার জায়গা থেকে এরকম একটা মন্তব্য করেছে নিশ্চয়ই সে না জেনে হয়তো করেনি। তা আমি যখন এটা নিয়ে অধিকতর তদন্ত করতে যাই তখন আমি মানে একটা কাকতালীয় ভাবে আমি এমন একজন ব্যক্তির সংস্পর্শে আমি আসতে পারি যিনি বাংলাদেশের এই ধরনের মানে বিটকয়েনের ট্রেডিং এর সাথে তিনি জড়িত। বিভিন্ন যারা মানে ধনী ব্যক্তি রয়েছেন তাদের অনেকেরই একটা মানে শখে পরিণত হয়েছে যে বিটকয়েনে ইনভেস্ট করা। তো অনেকে এই কাজে ওই ব্যক্তি সাহায্য করে থাকেন এবং তার সহায়তা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াও নিয়েছেন। এবং তিনি যেহেতু তার নিরাপত্তার বিষয়টা নিয়ে তিনি একটু শঙ্কায় পড়তে চাননি সেজন্য আমাকে তার নাম পরিচয় বা ডিটেলস প্রকাশ করতে মানা করেছেন। কিন্তু আমি মনে করি যে যখন সঠিক সময় আসবে তখন তিনি কি আপনাদের পরিমাণ সামনে লেনদেন এসে করেছেন এরকম কিছু কি তথ্য আপনার কাছে আছে, যদি সেটি করেই থাকেন তো? সেটা অনেক বড় একটা অ্যামাউন্ট, কিন্তু আমি সেটা এখানে ডিসক্লোজ করবো না যেহেতু আমি এটা আমার নিজের চোখে আমি দেখিনি। কিন্তু ওই ব্যক্তি আমাকে বলেছেন যে এটা অনেক বড় একটা অ্যামাউন্ট, কিন্তু যেহেতু আমাকে তিনি এই সংশ্লিষ্ট কাগজপত্র দেখাননি তাই সেজন্য আমি এই বিষয়টা আপনার টকশোতে আমি বলবো না। কিন্তু আমি এটা বলতে পারি যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যেই ব্যক্তির মাধ্যমে লেনদেন করেছেন সেই ব্যক্তিকে আমি আইডেন্টিফাই করতে পেরেছি এবং আমি বিশ্বাস করি যে টুডে অর টুমরো সেই ব্যক্তি আপনাদের সামনে এসে দেশের সামনে এসে হয়তো এই বিষয়গুলো উন্মোচন করে দেবেন যদি তার নিরাপত্তার বিষয়টি আমরা নিশ্চিত করতে পারি। আচ্ছা, মানে শুধু কি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াই নাকি উপদেষ্টা বা সাবেক অন্তর্বর্তী সরকারের আরো কেউ আছেন যারা এই বিটকয়েনের মাধ্যমে লেনদেন করেছেন? তো অনেকে করতে পারে, কিন্তু আমার কাছে মূলত আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বিষয়টি আমি জানতে পেরেছি এবং সেজন্য আমি সেটা বলেছি। অন্য কারো বিষয়টা আমি এখনো নিশ্চিত নই। মানে যার মাধ্যমে আপনি তথ্য পাচ্ছেন অন্য কারো বিষয়ে তিনিও আপনাকে বলেন নাই? না, আমাকে এসে ওই প্রসঙ্গক্রমে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বিষয়টি তিনি আমাকে বলেছেন আপাতত, এবং আমি অন্য বিষয়ে তাকে প্রেস করিনি। আচ্ছা, এই মাহফুজ আলম ভুঁইয়া তিনি কিভাবে সম্পৃক্ত এর সাথে? এটা আসলে আমি যেহেতু সাংবাদিকতা করি তাই সাংবাদিকতা পেশার সাথে যারা আছেন তাদের সকলের সম্পর্কে আমাকে খোঁজ খবর রাখতে হয়। তো এই মাহফুজুল আলম ভুঁইয়া সম্পর্কে আমি খোঁজ খবর রাখতে গিয়ে কিন্তু চাঞ্চল্যকর কিছু তথ্য পাই। আমি দেখলাম যে এই ব্যক্তিটি টি স্পোর্টস এর মতো একটা চ্যানেলের স্পোর্টস এর রিপোর্টার এবং তার স্ত্রী চ্যানেল আইতে খুবই সামান্য বেতনে কাজ করা একজন প্রেজেন্টার ছিলেন 5ই আগস্টের আগে। রাতারাতি দেখা গেল 5ই আগস্টের পরে শাইখ সিরাজের মতো একজন ব্যক্তি যিনি 5ই আগস্টের পরে তাকে অনেকে স্বৈরাচারের দোষর বানিয়ে দিয়ে থাকে কিন্তু বারবার বাজারের একটা অবস্থা হচ্ছিল। তখন এই শাইখ সিরাজ কিন্তু মাহফুজুল আলম ভুঁইয়া শরণাপন্ন হয়েছিলেন যে তুমি আমাকে রক্ষা করো নাহলে আমার তো মব হয়ে যাবে চ্যানেল আইতে আমার বিরুদ্ধে। তখন এই মাহফুজুল আলম ভুঁইয়া কিন্তু শাইখ সিরাজকে একটা প্রোটেকশন দেয় যার বিনিময়ে সে তার স্ত্রীকে কিন্তু রাতারাতি অনেক বেতন সুযোগ সুবিধা প্রমোশন বাগিয়ে নেয় তার স্ত্রী। তিনি চ্যানেলে এখন একটা প্রেজেন্টার হিসেবে আছেন, আমি নাম নাই উল্লেখ করলাম। তিনি আসিফ মাহমুদ তিনি মাহফুজুল আলম ভুঁইয়ার স্ত্রী। তো এখন এই মাহফুজুল আলম ভুঁইয়ার স্ত্রীকে মাহফুজুল আলম ভুঁইয়া চ্যানেল আইতে একটা বড় পদে বসিয়ে দিতে পেরেছে শাইখ সিরাজকে ভয় ভীতি প্রদর্শন করে যে আপনি বাঁচতে চাইলে এই কাজটা করেন। তারপর বেতনও বাড়িয়ে দিয়েছে। তো এই মাহফুজুল আলম ভুঁইয়া তখন থেকে কিন্তু আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যেহেতু সে প্রেসের দায়িত্বে ছিল তো এই পরিচয়কে কাজে লাগিয়ে কিন্তু সে অনেক ধরনের মানে পাটপাড়ি বলেন বা টেন্ডারের বিষয়গুলো ম্যানিপুলেট করা এগুলো সে করেছে এবং এই সংক্রান্ত অডিও কিন্তু আমি জাওয়াদ নির্ঝর আমরা কিন্তু প্রকাশ করেছি। তো ওই অডিওতে কিন্তু স্পষ্ট শোনা যাচ্ছে যে তিনি বলছিলেন যে আপনি 5C অর্থাৎ 5 কোটি টাকা আপনি দেন বা কয় পার্সেন্ট দিতে হবে কি হবে একদম স্পষ্ট করে অডিওতে কিন্তু ফাঁস হয়েছে এবং ওই ঠিকাদার যিনি ভুক্তভোগী তিনি কিন্তু ওই অডিওটি আমাদেরকে সরবরাহ করেছিলেন। তো যেখানে দেখা যাচ্ছে যে উপদেষ্টার প্রেসের দায়িত্বে থাকা যে ব্যক্তি তিনি সরাসরি একটা টেন্ডারের বিষয়ে তাকে পাইয়ে দিবেন, ঠিকাদারের সাথে ফোনালাপ তিনি সেখানে বলছেন যে 5 কোটি টাকা আপনাকে দিতে হবে। তো এ থেকে তো বোঝা যায় যে উনি কি এটা নিজে স্বপ্রণোদিত হয়ে করেছেন। অবশ্যই আসিফ মাহমুদ এখানে ইনভলভ ছিলেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যখন এই অডিওটা আমরা ফাঁস করলাম তখন কি তিনি মাহফুজুল আলম ভুঁইয়ার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিয়েছেন? তিনি নেননি, মানে আবার দুঃসাহসও করেননি, কারণ তিনি জানেন যে মাহফুজুল আলম ভুঁইয়ার বিরুদ্ধে যদি তিনি কোনো ব্যবস্থা নিতে যান তাহলে কিন্তু মাহফুজুল আলম ভুঁইয়া রাজ সাক্ষী হিসেবে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সব অপকর্ম ফাঁস করে দেবে। অর্থাৎ তিনি ওয়েস্ট চীনে কখন হাঁসের মাংস খান, কার সাথে হাঁসের মাংস খান, ওয়েস্ট চীনে না হলে শেয়ারটনে যখন তিনি যান তার বান্ধবী ওই তার সাথে দেখা করে, বাইরে কিন্তু এই মাহফুজুল আলম ভুঁইয়া তখন ওয়েট করতো। অর্থাৎ এই যে শেয়ারটনে একাধিকবার যে এই সাথে যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া দেখা করতো বাইরে কিন্তু পাহারা দিত এই মাহফুজুল আলম ভুঁইয়া। অর্থাৎ আপনি বুঝেন তাহলে সম্পর্কের গভীরতাটা কোন পর্যায়ে, যে একজন উপদেষ্টা তিনি তার প্রেসের দায়িত্বে থাকা একটা ব্যক্তিকে এতটাই বিশ্বাস করেন যে তিনি পরকীয়া সম্পর্কে যখন জড়িয়ে যাচ্ছেন বা একটা অবৈধ সম্পর্কে বা তিনি তার একটা মানে কিন্তু বিয়ে করেছেন অন্য একজন নারীকে, এটা তো তিনি কয়েকদিন আগে স্বীকার করলেন। মানে যে মুহূর্তে এই বিষয়গুলো আলোচনা আসছিল তখন অন্য একজন নারীর সাথে তার সম্পর্ক ছিল, ওই অবস্থায় আবার তিনি তার পরকীয়া সম্পর্ক ছিল এবং এই পরকীয়া প্রেমিকাকে নিয়ে তিনি যখন ওই হোটেলে যেতেন শেয়ারন হোটেলে ওই নারী কিন্তু আমাকে তার জবানবন্দি দিয়েছে, আপনি হয়তো ওই অডিওটা শুনেছেন যে নারী নিজেই বলেছে যে আমি ওয়েস্ট চীনে যাইনি, আমি তার সাথে কয়েকবার আমি শেয়ারটনে দেখা করেছি। তো এই যে শেয়ারটনে যখন তিনি দেখা করতেন তখন কিন্তু এই বাইরে পাহারা দিত এই মাহফুজুল আলম ভুঁইয়া। আচ্ছা, উনি আপনাকে জবানবন্দিটা দিলেন কেন? মানে এটা কি আসিফ মাহমুদকে ফাঁসানোর কোনো উপায়, মানে তার সাথে না, ফাঁসানোর উপায় না, আসলে ডিসক্লোজ করছেন? এটা অত্যন্ত অল্প বয়সী একজন নারী এবং যখন আমি তাকে তথ্য প্রমাণ সহ আমি দেখালাম যে আপনার ব্যাংক অ্যাকাউন্টে এতগুলো টাকা ঢুকেছে আসিফ মাহমুদের মাধ্যমে, লক্ষ লক্ষ টাকার লেনদেন হয়েছে এবং আপনি এত অল্প বয়স্ক একজন নারী, আপনার কোনো চাকরি বাকরি নেই, এত টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকলো কিভাবে? পাশাপাশি আমি তাকে যখন প্রশ্ন করলাম যে এই যে এতবার যে আপনি তার সাথে কথা বলেছেন বা আপনি তাকে এইসব টেক্সট করেছেন তো সব তো মিলে গিয়েছে, তো তখন সে বুঝেছে যে সে আমার কাছে অলরেডি মানে আমি সব জানি, তাই সে যাতে এটা ফার্দার আমি যাতে এগুলো মানে বাজারে আমি না আনি সেজন্য সে আমাকে কথাগুলো বলতে বাধ্য হয়েছে অনেকটা। বা অনুসন্ধানী সাংবাদিক হিসেবে যখন তাকে বুঝিয়েছি যে আমি সবকিছু তথ্য আমার কাছে আছে তো তিনি আমাকে ওই তথ্যের সহযোগিতা করার জন্য আর মিথ্যার আশ্রয় না নিয়ে স্বীকার করেছেন। ওই স্বীকারগুলি আমি আসলে রেকর্ড করে রেখেছিলাম
এবং আমি এটা আসলে প্রকাশও করতাম না, কারণ তিনি আমাকে এটা প্রকাশের অনুমতি দেননি। কিন্তু প্রকাশ করতে আমি বাধ্য হয়েছি যখন আসিফ মাহমুদ এগুলোকে গুজব বলে, অপপ্রচার বলে চালাতে চাচ্ছিল, বা যখন তিনি এই নারীর সাথে প্রতারণা করলেন, তখন এই নারীর একটা সূত্র আমাকে বললো যে আপনি চাইলে অডিওগুলো প্রচার করে দেন। আচ্ছা, তখন এই তার নারীর অনুমতি সম্মতি ক্রমে ছিল আমি আপনার অডিও প্রকাশে, এই প্রকাশে? পরবর্তী সময় যখন আসিফ মাহমুদ অন্য নারীকে বিয়ে করে ফেললো, তখন সে বললো যে এটা প্রচার করে দেন, কারণ ওই নারীর সাথে তো বিশ্বাসঘাতকতা করেছেন আসিফ মাহমুদ সচিব প্রিয়া। আচ্ছা, যাই হোক, এগুলো ব্যক্তিগত সম্পর্ক, বিষয়গুলো সুন্দর না, মানে এগুলো ভেতরের খবরগুলো যেমন সুন্দর না, এগুলো প্রকাশে আসাটাও ভালো লাগে না। আমি আপনার কাছে বরং এটা একটু জানতে চাই যে মানে আরো কয়েকজন উপদেষ্টাদের বিষয়েও তদন্ত হচ্ছে, দুদকে অভিযোগ আছে, মানে সৈয়দা রিজওয়ানা হাসান দেখছিলাম আদিলুর রহমান, আরও একজন মানে সহকারী প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী খোদাবক্স চৌধুরী, এবং আসিফ মাহমুদ আছেন, ফাইজুল কবির, এই কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ আছে। মানে এই চারজন উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী, তাদের বিরুদ্ধেও কোনো বিশেষ তথ্য কি আপনার কাছে আছে নাকি আপনি শুধুমাত্র আসিফ মাহমুদের বিষয়টি আপনার কাছে আছে? মানে এদের বিরুদ্ধেও কেন অভিযোগ, বা আরও যদি মানে অন্যভাবে প্রশ্ন করি, এদের বিরুদ্ধে কেন, বাকিদের বিরুদ্ধে না কেন? এদের বিরুদ্ধে আপনি যদি অনুসন্ধান করেন হয়তো অনেক কিছু বের হবে, কারণ এখানে কেউই তো সাধু ছিল না। কারণ ডক্টর ইউনূস তো বেছে বেছে তার নিজের সাথে যাদের ভালো সম্পর্ক তাদেরকে তিনি বসিয়েছেন। এখানে তো যোগ্যতাটা মাপকাঠি ছিল না। তিনি যাদেরকে চেনেন, যাদের সাথে স্বাচ্ছন্দ্য বোধ করেন, তাদেরকে তিনি ধরে ধরে বড় বড় পজিশনে বসিয়ে দিয়েছেন। এখন সৈয়দা রেজওয়ানা হাসান, তার সম্পর্কে তো আমরা জানি যে তার স্বামীর সাথে নসরুল হামিদ দীপুর অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক। আর আমি নসরুল হামিদ দীপুর তথ্যটা আমি একটু বেশি পাই এ কারণেই যে আমি এখন আপনার সাথে এই যে শহরটাতে বসে লাইভ করছি, আমার এখানেই কিন্তু এই এই রাস্তার অপোজিটেই নসরুল হামিদ দীপুর একটা দোকান রয়েছে, মানে গ্যাস স্টেশন। সেটা তিনি $35 মিলিয়ন দিয়ে ক্রয় করেছেন। অর্থাৎ নসরুল হামিদ দীপুর মানে এই পাচারকৃত টাকার সাম্রাজ্য আমারই শহরে রয়েছে। তো সেজন্য আমি খোঁজখবরটা একটু বেশি পাই। তো ওই দোকানে যিনি কাজ করেন তিনি আমাকে তথ্য দিয়েছেন যে বিপু ভাইয়ের তো এখন সম্পদ রেজওয়ানা আপা দেখাশোনা করছেন তার স্বামীর মাধ্যমে, বলে যে বিপু ভাইয়ের যে গার্মেন্টস ওটা তো এখন রেজওয়ানা আপার হাজবেন্ড চালাচ্ছে, এবং জুলকারনাইন সাহেব তো প্রমাণ সহ ডকুমেন্ট সহ সেটা দেখিয়েছে। তো এগুলো তো সত্য কথা, এগুলো তো মানে মিথ্যা কিছু নয় যে রেজওয়ানা হাসান তিনি তার ক্ষমতার অপপ্রয়োগ করে তার স্বামীকে দিয়ে তিনি এই নসরুল হামিদ দীপুর অবৈধ সম্পত্তি দেখাশোনা করেছেন। তার যে যে বাসাগুলো ছিল বাংলাদেশে, সেগুলো যাতে মবের শিকার না হয় সেগুলো থেকে তিনি রক্ষা করেছেন, এবং রক্ষার পুরস্কারটা বা বেনিফিটটা তিনি পাচ্ছেন। এবং দীপুর এই ফ্যাক্টরিগুলোতে যে টাকাগুলো ইনকাম হচ্ছে সেগুলো কিন্তু হুন্ডি করে আবার রেজওয়ানা সুন্দর মতো পাঠিয়ে দিচ্ছে বিপুর কাছে। যেমন কয়েকদিন আগে রসুল দীপু সিঙ্গাপুরে তার চিকিৎসা করতে হবে, চিকিৎসা টাকা প্রয়োজন। তো আমি পরে জানতে পারলাম যে একটা হুন্ডির ব্যক্তি যার সাথে আমার ঘটনাক্রমে পরিচয় হলো, সেই হুন্ডির ব্যক্তি বললেন যে রেজওয়ানা আপার মাধ্যমে টাকাগুলো আমরা হুন্ডি করে সিঙ্গাপুরে পাঠিয়ে দিলাম, বিপু ভাইয়ের চিকিৎসার জন্য লাগবে। তো এই লেভেলের সম্পর্ক ছিল। আপনি চিন্তা করে দেখুন যে আমাদের একজন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা রেজওয়ানা হাসান, তিনি বিদেশে পলাতক একজন আওয়ামী লীগের যিনি একসময় মানে প্রতিমন্ত্রী ছিলেন, তার কাছে তিনি টাকা পাঠিয়ে দিচ্ছেন, এখান থেকে তার ফ্যাক্টরি দেখাশোনা করছেন, গার্মেন্টস ফ্যাক্টরি, এটা লাভের অংশ তাকে আবার তিনি পাঠিয়ে দিচ্ছেন হুন্ডি করে। এই ধরনের অনৈতিক কার্যকলাপে তারা জড়িত ছিলেন। এখন আমার কাছে যে তথ্য এসেছে সেটা কি ডক্টর ইউনূস জানতেন না, বা সরকারের ভিতরের যারা গোয়েন্দা বাহিনী ছিল তারা কি জানতেন না? আমার তো মনে হয় আমার থেকে বেশি তথ্য তাদের কাছে থাকার কথা। তো তারা এগুলো জেনেও না জানার ভান করেছে। যেমন আপনি একটু আগে বলছিলেন খোদাবক্স চৌধুরীর কথা, আমি বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তা তাদের সাথে আমি কথা বলে যেটা জানতে পারলাম যে একটা এসপি নিয়োগের ক্ষেত্রে একটা বিভিন্ন জেলাতে যে এসপি নিয়োগ করা হবে, সেখানেও এই খোদাবক্স এবং বাহারুল আলম তারা মিলে একটা মানে ফিক্সড রেট করে দিয়েছিল যে 4 কোটি টাকা দেওয়া লাগবে, যে প্রত্যেকটা জেলায় জেলায় এসপি হতে গেলে 4 কোটি টাকা দেওয়া লাগবে। আমি কয়েকজন এসপির সাথে কথা বলে যারা বলেছে যে আমাদের টাকা ছিল না, আমরা হতে পারিনি, আমাদের চেয়ে অযোগ্য লোককে এই খোদাবক্স এবং বাহার তারা মিলে নিয়োগ দিয়েছে। তো এই যে এতগুলো জেলাতে তারা যদি মানে প্রতিটাতে 4 কোটি 5 কোটি করে নেয়, তাহলে কি পরিমাণ টাকা একটা এসপি নিয়োগের ক্ষেত্রে এই বাহার এবং খোদাবক্স কামিয়েছে আপনি অনুমান করে দেখুন। তারপরে আপনি বলছিলেন আদিলুর রহমান শুভ্রর কথা। আদিলুর রহমান শুভ্র তো শুধু যে বাংলাদেশ সরকারের টাকা আত্মসাৎ করেছে তা কিন্তু নয়, সে তুরস্ক থেকেও ফান্ড পেয়েছিল। তুরস্ক থেকে তাকে ফান্ড দেওয়া হয়েছিল যে আপনি আমার দেশ পত্রিকার মাহমুদুর রহমান বা এই যে গোষ্ঠীরা যারা চাচ্ছিল নির্বাচন যাতে না হয় তাদের সাথে সক্রিয় থেকে নির্বাচনটা বানচাল করুন। এবং আমরা অনেকেই তখন ভুল বুঝেছিলাম যে হয়তো এই চক্রের সাথে আপনার আমরা ভেবেছিলাম যে খলিলুর রহমান তিনিও জড়িত আছেন, এবং আমরা দেখেছিলাম যে পিনাকি ভট্টাচার্যের মতো একজন ব্যক্তি তিনি খলিলুর রহমান তাকে প্রশংসা করে ভিডিও বানাচ্ছিলেন। কিন্তু পরবর্তীতে আমরা দেখতে পেলাম, মানে আমরা সকলেই বোকা বনে গেলাম যে খলিলুর রহমান আসলে গুপ্ত ছিল। আমরা যে বললাম যে জামাত গুপ্ত গুপ্ত, এখন খলিলুর রহমান যেখানে গুপ্ত ছিল এটা আমরা কিন্তু আসলে বুঝতে পারিনি। খলিলুর রহমান বিএনপির গুপ্ত ছিল। হ্যাঁ, এখন তো অবস্থা দৃষ্টি তাই মনে হচ্ছে যে আপনি দেখেন যে পিনাকি ভট্টাচার্য আজকেও একটা ভিডিও বানিয়েছেন যেখানে খলিলুর রহমানকে কিন্তু তিনি মানে বোঝা যায় যে খলিলুর রহমানের প্রতি তার একটা রাগ বা ক্ষোভ রয়েছে। তো এ থেকে বোঝা যায় যে খলিলুর রহমান আসলে পিনাকি বা ওই গ্রুপের সাথে হয়তো উপরে উপরে ভাব দেখিয়েছিলেন, কিন্তু ভিতরে ভিতরে তিনি যেটা করেছেন ওটা দেশের পক্ষে গিয়েছে। আলটিমেটলি আমরা কেউই চাই আসলে বিষয়টা এরকমও তো হতে পারে যে উপরে উপরে ভাব দেখেন নাই, তখন তিনি সেরকমই ছিলেন, পরে স্বার্থের কারণে এদিকে চলে আসছেন। না, বিষয়টা তা নয়। কারণ আপনাকে আমি একটা কথা বলতে চাই যে এই যে বিএনপির যে একটা কনফিডেন্স যে একটা নির্বাচন হবে ফেব্রুয়ারি মাসে, এই কনফিডেন্সটা কিন্তু ছিল না। কনফিডেন্সটা কখন গ্রো করে? কনফিডেন্সটা গ্রো করে যখন তারেক রহমানের সাথে ফেব্রুয়ারি মাসে 2025 ফেব্রুয়ারিতে যখন লন্ডনে ডক্টর ইউনূস দেখা করলেন, তারপরে কিন্তু বিএনপির একটা বডি ল্যাঙ্গুয়েজে আমূল পরিবর্তন আসে এবং তারা বলেই মানে বুঝেই ফেলে যে নির্বাচনটা হচ্ছে। এখন এই কিংস পার্টি মানে এনসিপি যতই ডক্টর ইউনূস তাদের প্রতি একটা মানে ভালোবাসা থাকুক না কেন, ডক্টর ইউনূস নির্বাচন দিতে কমিটেড। এবং এই যে নির্বাচন দিতে ডক্টর ইউনূস কমিটেড, এটা কার মাধ্যমে অ্যাসুরেন্সটা এসেছে কিন্তু খলিলুর রহমানের মাধ্যমে। খলিলুর রহমানই বিএনপিকে আশ্বস্ত করতে সক্ষম হয় যে নির্বাচনটা হবে, আপনারা এই পিনাকি বা এই যে আদিলুর এরা যে অপপ্রচার করছে বা এরা যে চাচ্ছে নির্বাচন বানচালাতে, আমি ওদের সাথে নাই, আপনি এদের কথা বিশ্বাস করেন না। এবং তারেক রহমান কিন্তু তখন বিশ্বাস করেছে, এবং বিশ্বাস করে তারেক রহমান কিন্তু ঠকে নাই, অন্তত মানে ফলাফল তো তাই। তাহলে কি জামাতের পক্ষ থেকে জামাতের নায়েবে আমি যেটাকে বিশ্বাসঘাতক বা মির জাফর বলছেন, তাহলে কি সেটা ঠিকই বলছেন? এখানে বিশ্বাসঘাতকতা বলতে কি বলছেন আমি জানি না। এখানে সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি জিতবে এটা পাগলেও জানে।
তো সুষ্ঠু নির্বাচন হয়েছে, সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা আসেনি। বিএনপি যেটা রাইটলি ডিজার্ভ করে ওই ফলাফলটাই এখানে রিফ্লেক্ট করেছে। এখন যদি জামাতের আমির বলে যে আমাদেরকে হারিয়ে দেওয়া হয়েছে, এটা আমি আসলে জামাতের আমিরের সাথে একমত নই। কারণ আমি মনে করি যে সুষ্ঠু নির্বাচন হলে জামাত বাংলাদেশের রাজনীতিতে কখনোই এতগুলো সিট পাওয়ার কথা নয়। ওই যে আপনি তারপরে যতগুলো বলছিলেন তারা তারেক রহমানকে আশ্বস্ত করেছেন যে তাদের সাথে নেই, মানে আদিলুর রহমান বা পিনাকি ভট্টাচার্যের যে একটা গ্রুপ তাদের সাথে নাই, এই বিষয়টা তারেক রহমানকে আশ্বস্ত করলেন এবং তিনি আশ্বস্ত হলেনও। তাহলে কি আসলে এখন আবার এদিকে গুপ্ত থেকে এমন কোনো কলকাঠি তিনি নাড়লেন? কারণ আমারই অনুষ্ঠানে নিরুফা চৌধুরী মনি তিনি বলছেন যে মানে তিনিও বলছেন যে খলিলুর রহমান সম্পর্কে আমরাও অনেক মানে তার কথা বলছেন যে তিনিও অনেক কথা বলেছেন খলিলুর রহমান সম্পর্কে, কিন্তু তিনি নির্বাচনের আগে যুক্তরাষ্ট্র গেছেন, কখনো দিল্লিতে গেছেন, অনেক দৌড়ঝাঁপ করেছেন এবং তার একটা সুন্দর নির্বাচন হয়েছে তার হস্তক্ষেপের কারণে হতে পেরেছে। এই হস্তক্ষেপটা আসলে কি তাহলে প্রমাণিত হয়, মানে আস্থায় এনে এই হস্তক্ষেপটা? না, আসলে আপনি জানেন যে ভূ রাজনীতি কিন্তু আসলে মানে অনেক জটিল একটা বিষয়, এবং এই ভূ রাজনৈতিক বিষয়গুলোতে আপনি দেখবেন যে একটা ভূ রাজনীতি বিশ্লেষক হিসেবে নিজেকে ইদানিং খুব বেশি মানে জাহির করার চেষ্টা করেন ফরহাদ মজার। তো আপনি দেখেন ফরহাদ মজার যে ধরনের তথ্যগুলি দেয় বা যে ধরনের কথাবার্তাগুলো বলে, ওগুলো যদি আপনি ইমপ্লিমেন্ট করেন তাহলে ভারতের সাথে কিন্তু আমাদের শত্রুতা হয়ে যাবে। বাংলাদেশ কখনো এটা অ্যাফোর্ড করতে পারে না যে আমি ভারতের সাথে শত্রুতা করে বাংলাদেশে টিকে থাকবো। আমাদের ফরেন পলিসি ওইভাবেই হতে হবে যে আমি ভারতকেও ওইভাবে একটা আস্থায় রাখবো যাতে ভারত আমার ক্ষতি না করে, পাশাপাশি অন্যান্য আমার নেইবারিং কান্ট্রির সাথে আমার সুসম্পর্ক বজায় রাখতে হবে। এবং সেক্ষেত্রে আমি মনে করি যে খলিলুর রহমান ইজ দ্য রাইট চয়েস। তিনি বর্তমানে যেভাবে ভারতকে বলেন, আমেরিকাকে বলেন, চায়নাকে বলেন, সবাইকে যেভাবে তিনি হ্যান্ডেল করছেন, আমি মনে করি তিনি ভালো করছেন এবং এটারই পুরস্কার হয়তো তারেক রহমান তাকে দিয়েছেন। আর আমরা যারা তার বিরুদ্ধে ছিলাম, তার বিরুদ্ধে আমাদের অনেক ক্ষোভ ছিল। কারণ কি? কারণ ছিল যে তিনি ওই পিনাকি ভট্টাচার্যের গ্রুপের সদস্য যারা নির্বাচনটা বানচাল করতে চাচ্ছিল। কিন্তু আমরা তো পরবর্তী দেখলাম যে না, তিনি আসলে বানচালের ভূমিকা রাখেননি এবং তিনি যেটা সঠিক দেশের জন্য সেই কাজটাই তিনি করেছেন। তাহলে আসলে তো মানে সেজন্য বিষয়গুলো ঠিক লন্ডন বৈঠক থেকেই উল্টে গেল, মানে জামাত তো বলছেন লন্ডন বৈঠক লন্ডন থেকে বৈঠকে উল্টে গেছে। তিনি ষড়যন্ত্রের নায়ক হিসেবে কারণ খলিলুর কারণ রহমানকে লন্ডন বৈঠকে আপনি দেখবেন যে আমির খসরু মাহমুদের সাথে যখন খলিলুর রহমান বসে একসাথে তারা একটা প্রেস কনফারেন্স করলো, তখন থেকেই কিন্তু আমাদের কাছে বিষয়টা ভালো লাগেনি। যে বিএনপি বলছিল যে খলিলুর রহমানের আমরা অপসারণ চাই, সেই বিএনপির একজন আমির খসরুর মতো নেতার সাথে সে বসে একসাথে যৌথ সংবাদ সম্মেলন করলো বা যেভাবে সে ওই মিটিং এ থাকলো, এবং আমরা বলছিলাম যে যেখানে বিএনপির আপত্তি রয়েছে খলিলুর রহমানকে নিয়ে, সেখানে সেই খলিলুর রহমানকেই কেন এই বৈঠকে উপস্থিত থাকতে হলো? এখানে কেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ উপস্থিত থাকলেন না? কেন খলিলুর রহমানকেই নিয়ে যেতে হলো? আমরা কিন্তু সময় প্রশ্ন তুলেছিলাম। কিন্তু এখন দেখা যাচ্ছে যে না, আসলে খলিলুর রহমান ওয়াজ দ্য রাইট চয়েস। যে খলিলুর রহমান এই অন্তর্বর্তী সরকারের সাথে যে একটা তারেক রহমানের দূরত্ব তৈরি হয়েছিল, সেই দূরত্বটা মোচনে কিন্তু খলিলুর রহমান ভূমিকা রেখেছিলেন, যেটা তখন আমরা বুঝিনি, এখন আমরা বুঝতে পারছি। প্রিয় দেশবাসী, আপনারা যে যেখান থেকে ভিডিওটি শুরু থেকে শেষ নামাতে দেখেছেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আপনি কোন জায়গা থেকে দেখছেন এটাও কিন্তু জানিয়ে যাবেন, আর এই ভিডিওটি সর্বোচ্চ আকারে শেয়ার করে দেবেন যাতে সবাই জানতে পারে। দর্শক, আপনারা যারা আমাদের সাথে ছিলেন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এখন আমরা বিদায় নিচ্ছি, তাহলে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরবর্তী দেশে কোনো খবর অথবা নিউজ নিয়ে। আসসালামু আলাইকুম।